গল্পপ্রিয় বন্ধুরা, কুপিবাতির গল্প পাঠের আসরে আপনাদের স্বাগত। গত কয়েক শতকে বলা হাজারো গল্পের সমাহার থাকবে কুপিবাতির গল্পে। কখনো হাসির, কখনো কান্নার, কখনো ফেলুদার গভীরতম রহস্যের কিংবা জুল ভার্নের অলৌকিক পৃথিবী, কখনো বা হুমায়ুন আহমেদের হিমুর পরাবাস্তব পৃথিবী। এই কন্টেন্টের ডিজিটাল কপিরাইট আইন ভঙ্গ করবেন না, আর অবশ্যই পাইরেসিকে কোনোভাবেই উৎসাহিত করবেন না। তাহলে আজকের কুপিবাতির গল্প পাঠ শুরু করি, চলুন। প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের একটি জনপ্রিয় চরিত্র। 1961 সালে সত্যজিৎ রায় এই চরিত্রটি সৃষ্টি করেন। প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কু প্রফেসর শঙ্কু নামেই সমধিক পরিচিত। তিনি একজন বৈজ্ঞানিক ও আবিষ্কারক। তার বিশেষত্ব হল মূলত পদার্থবিজ্ঞানী হলেও বিজ্ঞানের সকল শাখায় তার অবাধ গতি। তিনি 69টি ভাষা জানেন, হাইরোগ্লিফিক পড়তে পারেন, হরপ্পা ও মহেঞ্জোদারো লিপি উনি প্রথম পাঠোদ্ধার করেন এবং বিশ্বের সকল দেশের ভৌগোলিক অবস্থান, ধর্ম, সামাজিক রীতিনীতি ও বিশ্ব সাহিত্য বিষয়ে তার সম্যক ধারণা রয়েছে। প্রফেসর শঙ্কু একজন তীক্ষ্ণবুদ্ধি, নির্লোভ, সৎ ও স্বদেশপ্রেমিক। আমাদের আজকের গল্প সত্যজিৎ রায়ের অনবদ্য সৃষ্টি, প্রফেসর শঙ্কু ও বাগদাদের বাক্স। তাহলে আজকের গল্প চলুন শুরু করা যাক। 19শে নভেম্বর। গোল্ডস্টাইন এইমাত্র পোস্ট অফিসে গেল কি একটা জরুরি চিঠি ডাকে দিতে। এই ফাঁকে ডায়েরিটা লিখে রাখি। ও থাকলেই এত বকবক করে যে তখন ওর কথা শোনা ছাড়া আর কোনো কাজ করা যায় না। অবশ্যই প্রফেসর পেত্রুচিও আমার সঙ্গেই রয়েছে, আমার সামনেই বসে। কিন্তু কাল হোটেলে তার হিয়ারিং এডটা হারিয়ে যাবার ফলে সে শব্দটব্দ বিশেষ শুনতে পাচ্ছে না। ফলে লোকজনের সঙ্গে কথাবার্তা একরকম বন্ধই করে দিয়েছে। এদেশের ভাষাটা তার বেশ ভালোভাবেই জানা আছে এবং আপাতত সে একটি স্থানীয় খবরের কাগজ মুখের সামনে খুলে বসে আছে। আমাদের বসার জায়গাটা হলো বাগদাদ শহরের একটা রেস্টুরেন্ট। দোকানের বাইরে ফুটপাতের উপর ফরাসি কায়দায় চাদোয়া টাঙিয়ে তার তলায় টেবিল চেয়ার পাতা এবং তারই একটাতে আমরা বসেছি। কফি অর্ডার দেওয়া হয়েছে এই এলো বলে। বাগদাদে আসার কারণ হলো আন্তর্জাতিক আবিষ্কারক সম্মেলন, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইনভেন্টার্স কনফারেন্স। বৈজ্ঞানিক সম্মেলন বহুকাল থেকেই পৃথিবীর নানান জায়গায় হয়ে আসছে, কিন্তু আবিষ্কারক সম্মেলন এই প্রথম। বলা বাহুল্য, এখানে যারা আমন্ত্রিত হয়ে এসেছেন তাদের মধ্যে আমার স্থান খুবই উঁচুতে। পৃথিবীর কোনো একজন বৈজ্ঞানিক এর আগে আর কখনো এত রকম জিনিস আবিষ্কার করেনি। যারা এসেছেন তারা সকলেই তাদের লেটেস্ট ইনভেনশনটি সঙ্গে নিয়ে এসেছেন এবং এই সম্মেলনের একটা প্রধান উদ্দেশ্য হলো এইসব আবিষ্কারের খবর পৃথিবীতে প্রচার করা। আমি এনেছি আমার ওমনিস্কোপ যন্ত্র। এটা বৈজ্ঞানিক মহলে বিশেষ সাড়া জাগিয়েছে। যন্ত্রটা হলো একরকম চশমা যাতে টেলিস্কোপ, মাইক্রোস্কোপ ও এক্স-রে এই তিনটে জিনিসেরই কাজ চলে। কনফারেন্স কাল শেষ হয়ে গেছে। বাইরে থেকে যারা এসেছিলেন তাদের অনেকেই আজ সকালে যে যার দেশে ফিরে গেছেন। আমরা তিনজন আপাতত আরও কিছুদিন থাকব। আমি প্রথম থেকেই ঠিক করেছিলাম সপ্তাহখানেক থেকে যাব। সঙ্গে যে আরও দুজনকে পেয়ে গেলাম সেটা কপাল জোরে। আমি নিজে কাউকে কিছুই বলিনি। কাল রাত্রে এখানকার বিশ্ববিদ্যালয়ে ডিনার ছিল। খাওয়া সেরে হোটেলে ফেরার পথে গোল্ডস্টাইন জিজ্ঞেস করলো, তুমি কি কালই ফিরে যাচ্ছ নাকি? আমি বললাম, হারুনুল রশিদের দেশে মাত্র 7 দিন থেকে ফিরে যাবার ইচ্ছে নেই। ভাবছি দেশটাকে আর একটু ঘুরে দেখব। এখানকার প্রাচীন সভ্যতার কিছু নমুনা চাক্ষুষ দেখে তারপরে দেশে ফিরব। গোল্ডস্টাইন উৎফুল্ল হয়ে বলল, যাক, তাহলে একজন সঙ্গে পাওয়া গেল। আর শুধু হারুনুল রশিদের দেশ বলছো কেন? হারুন তো মাত্র 1000 বছর আগের কথা, তার আগের কথাও ভাবো। আমি বললাম, ঠিক কথা। আমরা ভারতবর্ষের প্রাচীন সভ্যতা নিয়ে গর্ব করি, কিন্তু এ যে তার চেয়েও অনেক পুরনো। সুমেরীয় সভ্যতার যেসব চিহ্ন মাটি করে পাওয়া গেছে সে তো আজ থেকে প্রায় 7000 বছর আগেকার ব্যাপার। ইজিপ্টেও এতদিনের সভ্যতার কোনো চিহ্ন পাওয়া যায়নি। গোল্ডস্টাইন বলল,
আবিষ্কারক সম্মেলন এদেশে হবার একটা বিশেষ তাৎপর্য আছে, সেটা খেয়াল করেছ নিশ্চয়ই। এদেশে প্রথম লেখার আবিষ্কার হয় 5000 বছর আগে, আর এই লেখা থেকেই সভ্যতার শুরু। প্রাচীনকালে যাকে মেসোপটেমিয়া বলা হতো তারই অন্তর্গত ছিল ইরাক। মেসোপটেমিয়া টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর ধারে। এখন যেখানে বাগদাদ শহর, তারই আশেপাশে পৃথিবীর প্রথম সভ্য মানুষ দেখা যায়। এই সভ্যতার নাম সুমেরীয় সভ্যতা। পাথরের গায়ে খোদাই করা পৃথিবীর আদিমতম লেখার অনেক নমুনা প্রত্নতাত্ত্বিকরা বাগদাদের আশেপাশে আবিষ্কার করেছেন। শুধু তাই নয়, বৈজ্ঞানিকদের পরিশ্রমের ফলে এই সব লেখার মানে বার করাও সম্ভব হয়েছে। এই প্রাচীন সভ্যতার ইতিহাসে অনেক উত্থান পতন লক্ষ্য করা যায়। আজ থেকে 4000 বছর আগে সুমেরীয়দের আক্রমণ করে সেমাইট জাত। যুদ্ধে সুমেরীয়দের পরাজয় হয়। এর পরের ইতিহাসে আমরা ব্যাবিলন ও অ্যাসিরিয়ার উত্থানের কথা জানতে পারি। আর তার সঙ্গে সঙ্গে পাই জাদ্রেল সব রাজাদের উল্লেখ। নেবুচাদনেজার, বেলসাজার, সেনাচেরিব, আসুর বানিপাল। এদের মধ্যে কেউ কেউ ছিলেন মহৎ ও উদারচেতা, আবার কেউ কেউ ছিলেন দুর্বৃত্ত, অত্যাচারী। তখনকার দিনেও ব্যাবিলন শহরের সবচেয়ে বড় প্রাসাদের উচ্চতা ছিল প্রায় 100 ফুট। প্রাসাদে প্রাসাদে শহর এমন ছেয়েছিল যে দূর থেকে দেখে মনে হতো যেন দেবপুরী। রাত্রেও এই শহরের শোভা কিছুমাত্র কমতো না, কারণ 2000 বছর আগেই ব্যাবিলনীয়রা তাদের মাটি থেকে পেট্রোলিয়াম আহরণ করে তাকে কাজে লাগাতে শিখে গিয়েছিল। পেট্রোলিয়ামের আলোয় গভীর রাতেও সারা শহর ঝলমল করত। 2500 বছর আগে পারস্য সেনা এসে ব্যাবিলন আক্রমণ করে এবং সেমাইটদের পরাজিত করে। এই পারস্যদের মধ্যে আশ্চর্য পরাক্রমশালী রাজাদের নাম আমরা পাই: দারিউস, সাইরাস, জেরক্সেস। কেউ মহৎ, আবার কেউ বা প্রচণ্ডভাবে নৃশংস। এই সময়ই পারস্যদের অন্তর্গত একটা ভবঘুরে জাত বেলুচিস্তানের মধ্যে দিয়ে ভারতবর্ষে এসে পৌঁছায়। এদেরকেই বলা হয় এরিয়ান বা আর্য। আসলে এরিয়ান ও ইরানীয়তে কোনো তফাৎ নেই। এইসব কারণে এ দেশটার সঙ্গে আমাদের ভারতীয়দের যে একটা বিশেষ আত্মীয়তা আছে সেটা তো অস্বীকার করা যায় না। আর ভারতবর্ষে কটা শিক্ষিত লোক আছে যারা আরব্য উপন্যাস পড়ে মুগ্ধ হয়নি। আর হারুন-অল রশিদের বাগদাদের যে বর্ণনা আমরা আরব্য উপন্যাসে পাই, তাতে বেশ বোঝা যায় যে সে সময় বাগদাদ একটা গমগমে শহর ছিল। আজকের শহরের সঙ্গে গল্পের সে শহরের বিশেষ মিল নাও থাকতে পারে, কিন্তু যাদের কল্পনা শক্তি আছে তারা এখানে এসে সেই সব গল্পের কথা মনে করে একটা রোমাঞ্চ অনুভব না করে পারে না। গোল্ডস্টাইন ফিরেছে, সঙ্গে একটা অচেনা বৃদ্ধকে দেখতে পাচ্ছি। স্থানীয় লোক বলেই তো মনে হচ্ছে। পরনে কালো স্যুট, কিন্তু মাথায় লাল ফেস টুপি। এ আবার কার আবির্ভাব হলো কে জানে। আমার এই 65 বছরের জীবনে কত রকম অদ্ভুত লোকের সঙ্গে যে আলাপ হয়েছে তার ইয়ত্তা নেই। এইসব লোক সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। যদিও এদের অনেকের সঙ্গেই একবারের বেশি দেখা হয়নি, তবুও এদের কারোর কথাই কোনোদিনও ভুলতে পারবো না। এরকম একজন অদ্ভুত লোকের সঙ্গে আজ সকালে আলাপ হলো। একেই গোল্ডস্টাইন সঙ্গে করে নিয়ে এসেছিল। ভদ্রলোক ইরাকি, নাম হাসান আল হাব্বাল। বয়স আমার চেয়েও হয়তো কিছুটা বেশি, কিন্তু চলাফেরা রীতিমতো চটপটে, আর চোখের চাহনিও আশ্চর্য রকম তীক্ষ্ণ। গোল্ডস্টাইন আলাপ করিয়ে দিতে ভদ্রলোক হাসি মুখে কুর্নিশ করে পাশের চেয়ারে বসে আমার দিকে চেয়ে বললে, আমার জীবনে আপনি প্রথম ভারতীয় যার সঙ্গে আমার প্রথম আলাপ হলো। এ আমার পরম সৌভাগ্য, কারণ ভারতবর্ষের সঙ্গে আমাদের যে ঘনিষ্ঠ যোগ রয়েছে সে কথা আমি কখনো ভুলিনি। আমি একটা উপযুক্ত মোলায়েম উত্তর দিয়ে মনে মনে ভাবছি, গোল্ডস্টাইন হঠাৎ একে আমাদের মধ্যে এনে হাজির করলো কেন? এমন সময় ভদ্রলোক নিজেই এ প্রশ্নের উত্তর দিয়ে ফেলল। সে বললে, সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা আমাদের এই বাগদাদ শহরে এসেছেন জেনে আমার খুবই আনন্দ হচ্ছিল। আপনাদের ছবি কাগজে দেখেছিলাম, ইচ্ছে ছিল আলাপ করি, কিন্তু কিভাবে করব বুঝতে পারছিলাম না। হঠাৎ পোস্ট অফিসে একে দেখতে পেয়ে আমি নিজেই এগিয়ে গিয়ে আলাপ করি। ওয়েটারকে ডেকে আর এক কাপ কফির জন্য বলে দিলাম, কারণ ভদ্রলোক যেভাবে বসেছে তাতে তার যাবার খুব তাড়া আছে বলে মনে হয় না। দু হাতের আঙুলে আংটির নমুনা দেখে মনে হচ্ছিল লোকটি বেশ অর্থবান। পোশাকেও সে ইঙ্গিত রয়েছে।
একটা সোনার কেস খুলে কালো রঙের সিগারেট প্রথমে আমাদের অফার করে, তারপর নিজে ধরিয়ে ধোয়া ছেড়ে ভদ্রলোক বলল, আপনাদের যে প্রশ্নটা করার ইচ্ছা ছিল সেটা হচ্ছে এই, আপনারা সব বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক আবিষ্কারক, কিন্তু আমাদের দেশে কত রকম জিনিস যে হাজার হাজার বছর আগেই আবিষ্কার হয়ে গেছে সেটা কি আপনারা জানেন? উত্তরে আমি বললাম, তা প্রত্নতাত্ত্বিকদের দৌলতে কিছু কিছু জানতে পেরেছি বই কি। ধরুন আপনাদের প্রাচীন লেখা, প্রাচীন জ্যোতিষশাস্ত্র, আপনাদের 4000 বছর আগের পেট্রোলিয়াম বাতি, আপনাদের আল হাব্বাল হঠাৎ খিলখিল করে হেসে উঠে আমার কথা থামিয়ে দিয়ে বলল, জানি জানি জানি, এ সবই বইয়ে লেখে সাহেবরা, প্রাচীন সভ্যতার ইতিহাসের বই, আমি জানি, আমি পড়েছি, কিন্তু এ তো কিছুই না। কিছুই না? আমি আর গোল্ডস্টাইন সমস্বরে বলে উঠলাম। পেট্রুচ্চি দেখি হাতের কাগজ ফেলে সোজা হয়ে উঠে বসে আল হাব্বালের ঠোঁটের দিকে চেয়ে আছে, বোধহয় তার ঠোঁট নড়া দেখেই কথাগুলো বুঝে ফেলতে চায়। আল হাব্বাল একবার চারিদিকে দৃষ্টি বুলিয়ে নিয়ে বলল, রেস্টুরেন্টে বড় ভিড়, আর রাস্তার গোলমালে গলা নামিয়ে যে কথা বলবো তার উপায় নেই। আপনাদের কফি খাওয়া হয়ে থাকলে চলুন নিরিবিলি কোথাও যাই। গোল্ডস্টাইন ওয়েটারকে ডেকে পয়সা দিয়ে দিল। আমরা 4 জনে উঠে নদীমুখ হাঁটতে শুরু করলাম। টাইগ্রিস নদীর পাশ দিয়ে অনেক দূর পর্যন্ত একটা চমৎকার বাঁধানো রাস্তা চলে গেছে। তার এক পাশটায় পাম জাতীয় গাছের সারি। সেই গাছের ছায়া দিয়ে হাঁটতে হাঁটতে আল হাব্বাল তার বাকি কথাগুলো বলল। ভদ্রলোক প্রথমেই জিজ্ঞেস করলে, তোমরা আরব্য উপন্যাস পড়েছ তো? আমি বললাম, সে আর কে পড়েনি বলো, এমন গল্পের সম্ভার ভারতবর্ষের বাইরে এক তোমাদের দেশেই আছে। ছেলেবুড়ো সবাই এ গল্প জানে, অন্তত কয়েকটি তো জানি। আল হাব্বাল মৃদু হেসে বলল, কি মনে হয় গল্পগুলো পড়ে? আমি বললাম, মানুষের কল্পনা শক্তি যে কত মজার ও কত রংদার কাহিনী সৃষ্টি করতে পারে সেটাই সব গল্প পড়লে বোঝা যায়। আল হাব্বাল আবার সেই অদ্ভুত খিলখিল হাসি হেসে বলল, কল্পনা, তাই না? সকলেই তাই ভাবে, কল্পনা ছাড়া আর কি হবে, এমন অদ্ভুত সব ব্যাপার কি আর বাস্তবে ঘটতে পারে? অথচ তোমরা যেখানে কনফারেন্স করলে তোমরা সকলেই একটা করে নিজেদের আবিষ্কৃত জিনিস নিয়ে এসেছ, তার মধ্যে অনেকগুলি ভারী অদ্ভুত, একেবারে তাক লেগে যাবার মতন, কিন্তু কই সেগুলো তো কেউ কল্পনা বলছে না। যেহেতু চোখে দেখেছে সেহেতু সেটা বাস্তব বলে মেনে নিচ্ছে, তাই নয় কি? আমি আর গোল্ডস্টাইন পরস্পরের মুখ চাওয়াচাই করলাম। নদী দিয়ে একটা বাহারের পাল তোলা নৌকো যাচ্ছে। চট করে দেশের কথা মনে পড়ে গেল। আল হাব্বাল বলল, চলো ওই বেঞ্চিটায় বসা যাক। ঘড়িতে দেখি 11:30। লোকটা হয়তো সিটগ্রস্ত। সন্দেহটা কিছুক্ষণ থেকেই আমার মনের মধ্যে উকি দিচ্ছে, না হলে ওরকম অদ্ভুতভাবে হাসি কেন? বেঞ্চিতে বসে আর একটা কালো সিগারেট ধরিয়ে আল হাব্বাল বলল, তোমরা যদি প্রতিজ্ঞা করো যে আমি যা দেখাবো তা তোমরা কোথাও প্রচার করবে না, আর আমার দেখানো কোনো জিনিস তোমরা নিতে চাইবে না। আমি বাধা দিয়ে বললাম, কি আশ্চর্য কথা, তোমার জিনিস আমরা নিতে চাইবো কেন? আল হাব্বাল ক্রূঢ় হাসি হেসে বলল, তোমার কথা বলছি না, কিন্তু এবারে তার দৃষ্টি গোল্ডস্টাইনের দিকে। পশ্চিমের অনেক জাদুঘরেই তো আমাদের দেশের অনেক ভালো জিনিসই চলে গেছে কি না, বেশিরভাগই তো বাইরে। তাই ভয় হয় নিজের জন্য না চাইলেও যদি জাদুঘরের লোক লেলিয়ে দাও। গোল্ডস্টাইন কোনো রকমে তার অপ্রস্তুত ভাবটা কাটিয়ে নিয়ে বেশ জোরের সঙ্গেই বলল, না না, তা কেন করব, কথা দিচ্ছি তোমার জিনিসের কথা কাউকে বলবো না। কিন্তু জিনিসটা কি? আমি মনে মনে জানতাম জাদুঘরের লোক লেলিয়ে না দিলেও জিনিসটা যদি তেমন লোভনীয় হয় তাহলে গোল্ডস্টাইন হয়তো নিজেই সেটার উপরে চোখ দিতে পারে। কারণ প্রথমত ভদ্রলোক প্রচুর পয়সাওয়ালা মার্কিন ইহুদি, বিজ্ঞান তার শখের ব্যাপার। দ্বিতীয়ত তার আসল বাতিক হচ্ছে পুরনো জিনিস সংগ্রহ করা। বাগদাদে এসে এই কদিনের মধ্যেই আমার চোখের সামনে সে প্রায় $1000 খুঁটিনাটি জিনিস কিনে ফেলেছে। আল হাব্বাল এবার অত্যাধিক রকম গভীর স্বরে বলল, জিনিস একটা নয়, অনেক। খ্রিস্টপূর্ব যুগের সব বৈজ্ঞানিক আবিষ্কার। এখান থেকে 70 মাইল দূরে যেতে হবে। গাড়ির ব্যবস্থা আমি করব, আমার নিজের গাড়ি আছে। এর বেশি আর আল হাব্বাল বলল না। কাল সকালে 8:30টায় ওর গাড়ি নিয়ে আসার কথা আছে।
ভদ্রলোককে বিদায় দেওয়ার পর গোল্ডস্টাইন ও পেত্রুচির সঙ্গেও কথা হয়েছে। ওদের দুজনেরই ধারণা আল হাব্বাল একটি আস্ত পাগল। যেমন পাগল পৃথিবীর সব শহরেই কয়েকটি করে থাকে। গারদে পাঠানোর ব্যবস্থা এখনো হয়নি, তবে ভবিষ্যতে হবে না একথা জোর দিয়ে বলা চলে না। সব শুনে আমি বললাম, পরের গাড়িতে বিনি পয়সায় যদি বাগদাদের আশপাশটা ঘুরে দেখা যায় তাহলে মন্দ কি। হোটেলে ফিরে লাঞ্চ খেয়েছি প্রায় 1:30টায়। দুপুরে একটু গড়িয়ে নিয়েছি। এখানকার ক্লাইমেট খুবই ভালো, শরীরে রীতিমতন শক্তি ও মনে প্রচুর উৎসাহ অনুভব করছি। 20 নভেম্বর। বাগদাদের মতন আজব শহরে আজব অভিজ্ঞতা হবে এতে আশ্চর্য হবার কিছু নেই, কিন্তু ঠিক এতটা আশা করিনি। রূপকথা কল্পনার জগতের জিনিস, সেটা শুনে বা পড়ে যে আনন্দ পাওয়া যায় সেটা একটা বিশেষ ধরনের আনন্দ। কিন্তু হঠাৎ যদি দেখা যায় সে রূপকথার অনেক কিছুই বাস্তব জগতে রয়েছে, তাহলে হঠাৎ কেমন জানি সব গণ্ডগোল হয়ে যায়। এবার আজকের ঘটনায় আসা যাক। হাসান আল হাব্বাল তার কথা মতো ঠিক 8:30টার সময় তার একটা সবুজ সিট্রোয়ে গাড়ি নিয়ে হোটেলে এসে হাজির হলো। শুধু গাড়ি নয়, গাড়ির ভিতর আবার একটা বেতের বাস্কেট। তার সেই অদ্ভুত হাসি হেসে ভদ্রলোক বলল, তোমাদের দুপুরের লাঞ্চটা আমার সঙ্গে রয়েছে, আজ সারাদিনের জন্য তোমরা আমার অতিথি। 9টার মধ্যে আমরা বেরিয়ে পড়লাম। পেত্রুচি কাল সারা বিকেলে বাগদাদের দোকানে দোকানে ঘুরে একটা কানের যন্ত্র জোগাড় করেছে, তার ফলে আজ তার মুখের ভাবই বদলে গেছে। গোল্ডস্টাইন এমনিতেই আমাদের লোক, গাড়িতে ওঠার সময় বলল, ছেলেবেলায় দলে বলে গাড়িতে করে পিকনিকে বেরোতাম, সেই কথা মনে পড়ে যাচ্ছে। কথাটা বলেই সে আমার দিকে চেয়ে চোখ টিপল। বুঝলাম সে আল হাব্বালের একটা কথাও বিশ্বাস করেনি। তার অন্য কোনো কাজ নেই বলেই সে আমাদের সঙ্গ নিয়েছে, এবং আউটিংয়ের যে আনন্দ তার বেশি সে কিছুই আশা করছে না। টাইগ্রিস নদীর উপর একটা ব্রিজ পেরিয়ে আমরা পশ্চিম দিকে চললাম। এদিকটায় গাছপালা বিশেষ নেই, কতটা শুকনো মরুভূমির মতো। তবে নভেম্বর মাস বলে গরম একদম নেই। গাড়ি চালাতে চালাতে আল হাব্বাল বলল, আমরা যে জায়গায় যাচ্ছি সেখানে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যে ব্যবধান মাত্র 25 মাইল। দুটো নদী এত কাছাকাছি হওয়াটা ব্যাবিলনের সমৃদ্ধির একটা কারণ ছিল। একটা প্রশ্ন কাল থেকে আমার মাথায় ঘুরছিল, এখন আর সেটা না জিজ্ঞেস করে পারলাম না। তুমি কি বৈজ্ঞানিক, মানে প্রত্নতাত্ত্বিক বা ওই জাতীয় একটা কিছু? আল হাব্বাল বলল, বৈজ্ঞানিক বলতে যদি ডিগ্রিধারী বোঝায় তাহলে আমি বৈজ্ঞানিক নই, আর প্রত্নতাত্ত্বিক বলতে যদি মাটি খুঁড়ে প্রাচীন সভ্যতার নমুনা আবিষ্কার করা বোঝায় তাহলে আমি অবশ্যই একজন প্রত্নতাত্ত্বিক। গাড়ি সমতল ভূমি ছেড়ে চড়াই উঠতে আরম্ভ করেছে। দূরে পাহাড়ের শ্রেণী দেখা যাচ্ছে। আল হাব্বাল বলল, ওই পাহাড়গুলোতেই ইরাকের সীমানা নির্দেশ করেছে। ওর পেছন দিয়ে পার্সিয়া। চারিদিকের প্রাকৃতিক দৃশ্য ক্রমে বদলাতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের গাড়ি একটা গিরি গর্তে প্রবেশ করল। দুদিকে খাড়াই পাহাড়ের মধ্যে রাস্তা দিয়ে আমরা চলেছি। বাগদাদে আসবার আগে আমি ইরাক সম্বন্ধে খানিকটা পড়াশোনা করে নিয়েছিলাম। জিজ্ঞেস করলাম, আমরা কি আবু গুয়াইবে এসে পড়েছি? আল হাব্বাল মাথা নেড়ে বলল, ঠিক বলেছ, আর 10 মাইল গেলেই আমরা গন্তব্যস্থানে পৌঁছে যাব। গিরিগর্তের মধ্যে সূর্যের আলো প্রায় পৌঁছই না, তাই বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। আমি গলার মাফলারটাকে বেশ ভালোভাবে জড়িয়ে নিলাম। পেত্রুচি এখনও পর্যন্ত একটা কথাও বলেনি। লোকটাকে চেনা ভারী মুশকিল। গোল্ডস্টাইনকে দেখে মনে হলো তার ঘুমের আমেজ এসেছে। গিরিগর্ত পেরোতেই দেখি প্রাকৃতিক দৃশ্য আবার বদলে গেছে। কিছু দূরে সবুজ রং দেখে বুঝলাম এদিকটায় গাছপালার অভাব নেই। তারই মাঝে মাঝে আবার ছাই রঙের পাথরের টিলা মাথা উঁচিয়ে রয়েছে। গাড়ি মেইন রোড থেকে বাদিকে মোড় নিল। আল হাব্বাল গুনগুন করে ইরাকি সুর ভাজছে, তার সঙ্গে ভারতীয় সুরের আশ্চর্য মিল। কত বয়স হবে লোকটার, দেখে আন্দাজ করার কোনো উপায় নেই। হাসলে পরে চোখের কোণে অসংখ্য কুচকানো লাইন দেখা যায়, তাই দেখে দেখে এক এক সময় মনে হয় বয়স 90 হতে পারে। অথচ কি আশ্চর্য এনার্জি লোকটার। 60 মাইলের উপরে গাড়ি চালিয়ে এলো, এখনো ক্লান্তির কোনো লক্ষণ নেই। আরও মিনিট 10 চলার পর গাড়িটা একটা ঝাউবনের পাশে এসে থামল। আল হাব্বাল বলল, বাকি পথটুকু আমাদের হেঁটে যেতে হবে, বেশি না 60 মাইল পথ।
অদ্ভুত নির্জন নিস্তব্ধ পরিবেশ। গাছপালা রয়েছে অনেক, উইলো, ওক, ঝাউ, খেজুর ইত্যাদি, প্রায় বনই বলা যেতে পারে। অথচ তারই ফাঁকে ফাঁকে এক একটা বিরাট পাথরের ঢিবিও রয়েছে। মাঝে মাঝে পাখির ডাক শোনা যাচ্ছে। তার মধ্যে বুলবুলের ডাকটা শুনে দেশের কথা মনে পড়ে গেল। জায়গায় জায়গায় গাছের পাতার ফাঁক দিয়ে রোদ এসে পড়েছে, আর সে রোদটা গায়ে পড়লে বেশ আরামই লাগছে। এবার চোখ পড়ল আমাদের সামনেই একটা বেশ বড় পাথরের ঢিবি। অনেকখানি জায়গা জুড়ে রয়েছে ঢিবিটা, আর তার সবচেয়ে উঁচু জায়গাটা প্রায় একটা 4 তলা বাড়ির সমান। টিলাটার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে এক জায়গায় আলহাব্বাল হঠাৎ থেমে বলল, এসে গেছি। কোথায় এসে গেছি? বাঁদিকে ঝাউবন আর ডান দিকে টিলার খাড়াই অংশ, এছাড়া আর কিছুই নেই। এখানে দেখবার কি থাকতে পারে? আলহাব্বালের দিকে চেয়ে দেখি তার মুখের ভাব একদম বদলে গেছে। তার চোখ দুটো জলজল করছে, সারা শরীরে কেমন যেন একটা উত্তেজনার ভাব, যার ফলে সে তার হাত দুটোকে স্থির রাখতে পারছে না। হঠাৎ সে তার অদ্ভুত কায়দায় খিলখিল করে হেসে আমাদের 3 জনের উপরে তার দৃষ্টি বুলিয়ে নিয়ে চাপা গলায় বলে উঠল, তোমরা না সব আবিষ্কারক, ইনভেন্টার্স, বিংশ শতাব্দীর বড় বড় বৈজ্ঞানিক? বেশ, তাহলে দেখো এবার প্রথম শতাব্দীর বৈজ্ঞানিকদের কারসাজি। চিচিং ফাক। আমি বাংলায় চিচিং লিখলেও আলহাব্বাল অবশ্যই আরবি সিমসিম শব্দটাই ব্যবহার করেছিল। কিন্তু এই শব্দ উচ্চারণের ফলে যে ঘটনাটা ঘটল সেটা আজকের দিনের মানুষের পক্ষে বিশ্বাস করা খুব কঠিন। টিলার গায়ে একটা বিরাট আলগা পাথরের অংশ একটা গম্ভীর ঘরঘর গর্জনের সঙ্গে এক পাশে সরে গিয়ে গহ্বরের ভিতরে যাবার একটা পথ করে দিল। আমরা 3 জন থ হয়ে দাঁড়িয়ে এই অবিশ্বাস্য ঘটনাটা ঘটতে দেখলাম। আলহাব্বাল আমাদের এই অবাক বনে যাওয়া ভাবটা কয়েক মুহূর্ত উপভোগ করে নিয়ে কুর্নিশ করে তার বাহারটা থিয়েটারি ভঙ্গিতে গহ্বরের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আলী বাবার গুহায় প্রবেশ করতে আজ্ঞা হোক। আমরা আলহাব্বালের পিছন পিছন গুহায় প্রবেশ করলাম। আলহাব্বাল এবার বলে উঠল, চিচিং বন্ধ। সঙ্গে সঙ্গে ঘর ঘর শব্দ করে পাথরের ফটক বন্ধ হয়ে গেল, আর এক দুর্ভেদ্য অন্ধকার আমাদের সকলকে ঘিরে চেপে ধরল। আলহাব্বালের মতলব কি? সমস্ত ব্যাপারটার মধ্যে কেমন যেন একটা ভেলকির গন্ধ পাচ্ছিলাম, যেটা আমার মোটেই ভালো লাগছিল না। এবার একটা দেশলাই জ্বালার শব্দ পেলাম, আর তারপরেই গুহার ভিতরটা একটা ম্লান হলদে আলোয় ভরে উঠল। আলহাব্বাল একটা ল্যাম্প জ্বালিয়েছে। ল্যাম্পের আলোতে গুহার ভিতরের চারদিক চেয়ে চেয়ে বুঝতে পারলাম ছেলেবেলার এক কাল্পনিক ছবি আজ আমার চোখের সামনে বাস্তব হয়ে দেখা দিয়েছে। আমরা যার ভিতরে দাঁড়িয়ে আছি সেটাকে আরব্য উপন্যাসের আলী বাবার গুহা ছাড়া আর কিছুই বলা যায় না। গুহার চারিদিকে পাথরের গা কেটে তৈরি করা তাক আর খুপড়িতে রয়েছে বিচিত্র জিনিস, বাক্স, প্যাট্রা, ঘটি, বাটি, চেয়ার, ফুলদানি, কলসি, কুজো, কত রয়েছে তার হিসেব নেই। এর সবই কোনো না কোনো ধাতুর তৈরি, কয়েকটা তো সোনারও হতে পারে বলে মনে হয়। আর প্রত্যেকটা জিনিসের গায়েই নানান রঙের পাথর বসানো, যা থেকে ল্যাম্পের আলো প্রতিফলিত হয়ে গুহার ভিতরটায় অদ্ভুত একটা রং বেরঙের বর্ণছটার তৈরি করেছে। আমরা স্তব্ধ হয়ে এই অদ্ভুত দৃশ্য দেখছি। এমন সময় গোল্ডস্টাইন হঠাৎ তার ভারী গলায় চেঁচিয়ে উঠল, আমাদেরকে কচি খোকা পেয়েছ? বৈজ্ঞানিকদের সঙ্গে বুঝরু কি? আশ্চর্য, এবারে ধমকানি সত্ত্বেও আলহাব্বালের মধ্যে কোনো বিরক্তির ভাব লক্ষ্য করলাম না। পিদিমের কম্পমান আলোয় দেখলাম সে গোল্ডস্টাইনের দিকে চেয়ে মৃদু মৃদু হাসছে আর ধীরে ধীরে মাথা নাড়ছে। তারপরে সে বলল, 5000 বছর আগের সুমেরিয়ান লেখা তোমরা কেউ পড়তে পারো? পেত্রুচি বলে উঠল, আমি পারি, আমি প্রত্নতাত্ত্বিক ছিলাম। আজ থেকে 12 বছর আগে এই ইরানের মরুভূমিতেই খোঁড়ার কাজ করতে করতে হিটস্ট্রোক হয়ে আমি প্রায় মারা যাই। তারপর থেকে ডিগিং ছেড়ে দিয়েছি। কিন্তু কেন জিজ্ঞেস করছো তুমি? আলহাব্বাল পিদিমটা গুহার একটা কোণের দিকে নিয়ে গেল। দেখলাম সেখানে প্রায় আমার সমান উঁচু আর হাত দুয়েক চওড়া একটা ছাই রঙের পাথর দাঁড় করানো রয়েছে। তার গায়ে খোদাই করে কী সব যেন লেখা। আলহাব্বাল বলল, দেখো তো কি লেখা আছে এতে। পেত্রুচি হুমড়ি খেয়ে মাটিতে হাঁটু গেড়ে বসে নিজের হাতে পিদিম নিয়ে লেখাটা পড়তে শুরু করলো। প্রথমে কিছুক্ষণ সে শুধু বিড়বিড় করলো,
তারপর প্রায় 10 মিনিট পরে সোজা হয়ে উঠে দাঁড়িয়ে বলল, এ পাথর কোথায় পেলে? এ তো এখানকার জিনিস নয়। আল হাব্বাল বলল, আগে বলো ওতে কি লেখা আছে? পেত্রুচি বলল, এতে এই গুহার বর্ণনা আছে, তার অবস্থান বলা আছে, আর তার ফটক খোলার সংকেত আছে। আর বলা আছে এই গুহার ভিতরে জাদুকর শ্রেষ্ঠ গেমাল নিশাহারির কবর আছে, আর তার সঙ্গে তার তৈরি একটা আশ্চর্য বাক্স এখানে রাখা আছে। আর কিছু বলেনি? আল হাব্বালের শান্ত কণ্ঠস্বরে এখন একটা চাপ উত্তেজনার ভাব লক্ষ্য করলাম। হ্যাঁ, আরও আছে। কি বলছে? বাক্সটা নাকি জীবন্ত ইতিহাসের কাজ করবে, এবং এই ইতিহাস যে অবিশ্বাস করবে বা এই বাক্সের যে অনিষ্ট করবে তার উপর নাকি জিগুরাঙের দেবতার অভিশাপ বর্ষিত হবে। আল হাব্বাল গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, আর সঙ্গে সঙ্গে গোল্ডস্টাইন আবার গর্জন করে উঠল, ফটক খুলে দাও, বন্ধ গুহায় বেশিক্ষণ থাকা যায় না, এর বায়ু দূষিত। আমার মনে হলো গোল্ডস্টাইন একটু বাড়াবাড়ি করছে। আল হাব্বাল ওর চিৎকারে কর্ণপাত করল না। পেত্রুচি বলল, দেখে মনে হয় এ পাথর কিস অঞ্চল থেকে এসেছে, কিন্তু এটা তুমি কি করে পেলে সেটা জানার কৌতূহল হচ্ছে। আল হাব্বালের উত্তর শুনে আমি সত্যি অবাক হয়ে গেলাম। উদ্বেগ বা উত্তেজনার কিছুমাত্র আভাস না দিয়ে সে বলল, 7 বছর আগে জন হলিংওয়ার্থ কিস অঞ্চলে যে খননের কাজ করতে এসেছিলেন সে কথা তোমরা নিশ্চয়ই জানো। আমি সে দলের সঙ্গে ছিলাম সরকারি দোভাষী হিসেবে। সেবারই এই পাথরটি খুঁজে পাওয়া যায়, আর স্যার জনের লেখার মানে করার আগেই আমি গোপনে সে কাজটা সেরে ফেলি। আর তার পরদিনই আমি পাথরটাকে নিয়ে যাকে বলে সরে পড়ি। এতে আমি কোনো দোষ দেখিনি, এখনও দেখি না, কারণ এ তো আমাদেরই দেশের জিনিস। এই জিনিসটা সাহেবের হাতে পড়লে কি আর বাগদাদে থাকতো? এ চলে যেত হয় ব্রিটিশ মিউজিয়াম, না হয় পশ্চিমের অন্য কোনো জাদুঘরে। আমি বরং এটাকে আমাদের দেশেই রেখে দিয়েছি, এবং এমন একটা নিরাপদ জায়গায় যেখানে এর কোনো দিন কোনো ক্ষতি হতে পারবে না। গোল্ডস্টাইন এতক্ষণ একটা পাথরের ঢিবির উপরে বসেছিল। হঠাৎ একেবারে ধৈর্যের শেষ সীমায় পৌঁছে লাফিয়ে চিৎকার করে বলল, দুর্বৃত্ত, ভণ্ড, জোচ্চোর! এই সব পাথরের লেখা আর গুহার অন্য সব জিনিসপত্রের কথা আমি জানি না, কিন্তু ফটক খোলার কারসাজিকে তুমি 5000 বছরের আগের বৈজ্ঞানিক কীর্তি বলে পাচার করতে চাও। তুমি বলতে চাও এর পেছনে কোনো আধুনিক বৈজ্ঞানিক কেরামতি নেই? এই সব পাথরের ফটকের মধ্যে বৈদ্যুতিক কলকব্জা লুকানো নেই? আল হাব্বাল ডান হাতটা তুলে গোল্ডস্টাইনকে শান্ত হবার ইঙ্গিত করে বলল, আপনি যেভাবে চেঁচাচ্ছেন তাতে ভয় হয় যিনি আজ 50 শতাব্দী ধরে এই গুহায় কঙ্কাল অবস্থায় বিশ্রাম করছেন তিনিও না অস্থির হয়ে ওঠেন। দয় মিস্টার গোল্ডস্টাইন, আপনি অতটা উত্তেজিত হবেন না। গোল্ডস্টাইন কেমন যেন একটু থতমত খেয়ে চাপা স্বরে বলল, কঙ্কাল? আল হাব্বাল পিদিমটা আবার তুলে নিয়ে পাথরের ফলকটার পিছন দিকটা এগিয়ে গেল। আমরাও সঙ্গে সঙ্গে গিয়ে দেখি গুহাটা এখানে একটা চতুষ্কোণ চত্বরের চেহারা নিয়েছে। তার মাঝখানে একটা প্রায় 4 হাত গভীর গর্ত। সেই গর্তের ভেতরে পিদিমটা নামাতেই চিত হয়ে শোয়া একটা কঙ্কাল, আর তার পাশে ছড়ানো কিছু পোড়ামাটির হাড়ি করে দেখতে পেলাম। আল হাব্বাল কঙ্কালের দিকে তার ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলল, জাদুকর শ্রেষ্ঠ গেমাল নিশাহির আল হারারিত। পিদিমের আলোয় দেখলাম গোল্ডস্টাইনের কপালে বিন্দু বিন্দু ঘাম। সে মুখ বিকৃত করে বলে উঠল, বাগদাদে এসে এসব বিভৎস তামাশা কেন বরদাস্ত করতে হবে তা আমি বুঝতে পারছি না। তুমি ফটক খুলবে কিনা বলো। আল হাব্বাল শান্তভাবে কঙ্কালের দিক থেকে দৃষ্টি সরিয়ে গোল্ডস্টাইনের দিকে তাকালো। গোল্ডস্টাইন আল হাব্বালের জন্য অপেক্ষা না করেই চিৎকার করে উঠল, চিচিং ফাট! কয়েক মুহূর্ত আমরা স্তব্ধ হয়ে ফটকের দিকে মুখ করে তাকিয়ে রইলাম, কিন্তু চিৎকারে কোনো ফল হলো না। ফটক যেমন বন্ধ তেমন বন্ধই রইল। গোল্ডস্টাইন এবার রাগে কাঁপতে কাঁপতে আল হাব্বালের উপরে ঝাঁপিয়ে পড়ে তার টুটিটা টিপে ধরল। তুমি এক্ষুনি ফটক খুলবে কিনা বলো। আমি আর পেত্রুচি দুজনে মিলে কোনো মতে গোল্ডস্টাইনকে নিরস্ত করলাম।
আল হাব্বাল তার গলার স্বর গম্ভীর করে বলল, প্রফেসর গোল্ডস্টাইন, আপনি বৃথা উত্তেজিত হচ্ছেন। মন্ত্রটা একটা বিশেষ সুর উচ্চারণ না করলে ফটক খুলবে না, আর সে সুর একমাত্র আমারই জানা আছে। গুহা আবিষ্কার করার পর ক্রমাগত 20 দিন ধরে মন্ত্রটা বারবার আবৃত্তি করে তবে আমি ঠিক সুরটা আবিষ্কার করতে পেরেছি। সুতরাং গোল্ডস্টাইন অধৈর্যভাবে বলল, তাহলে তুমিই বলো, আমি আর এই বন্ধ গুহায় থাকতে পারছি না। আল হাব্বাল বলল, কিন্তু তোমাদের এখানে নিয়ে আসার কারণটা না বলে আমি কি করে ফটক খুলি? তোমরা যদি আমার অনুরোধ রক্ষা না করো। কি অনুরোধ? আমরা 3 জনে একসঙ্গে জিজ্ঞেস করে উঠলাম। আল হাব্বাল এবার প্রদীপটা নিয়ে গুহার মধ্যেখানটায় এগিয়ে গেল। প্রদীপের আলোয় একটা চৌকোনো পাথরের ঢিবি দেখতে পেলাম। তারপর আরও কাছে যেতে দেখতে পেলাম ঢিবিটার উপর একটা অদ্ভুত দেখতে বাক্স রাখা রয়েছে। বাক্সটা মনে হলো তামার, কিন্তু তার উপর সোনার উপর কাজ করা রয়েছে, আর রয়েছে নানান রঙের নানান সাইজের পাথর বসানো। বাক্স বলছি, কিন্তু সেটাকে যে খোলা যায় বা তার যে কোনো ঢাকনা বা ডালা বলে কিছু আছে, এটা দেখে তা মনে হচ্ছে না। গোল্ডস্টাইন বলল, এটা কি? পেত্রুচি বলল, এই বাক্সটার কথাই কি ওই পাথরে লেখা আছে? আল হাব্বাল বলল, তাছাড়া আর কি? কারণ এই গুহাটা যখন প্রথম আবিষ্কার করি তখন এর ভেতরে ওই কঙ্কাল আর এই বাক্স ছাড়া আর কিছুই ছিল না। আমি বললাম, কিন্তু লেখায় যে বলছে এর ভিতরে ইতিহাস জীবন্তভাবে রক্ষিত হয়েছে, সে ব্যাপারটা কি? আল হাব্বালের মুখে একটা ম্লান হাসি ফুটে উঠল। বলল, সেটাই তো আসল প্রশ্ন, সেইখানেই তো মুশকিল। আমার বুদ্ধিতে এর রহস্য উদ্ঘাটন করা সম্ভব হচ্ছে না। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কৃতকার্য হয়নি। এবারে বুঝতে পারছো তোমাদের এখানে আনার কারণটা? আমরা পরস্পরের মুখ চাওয়াচাই করলাম। অবশেষে গোল্ডস্টাইন বলল, তুমি চাইছো আমরা এটার রহস্য উদ্ঘাটন করি? আল হাব্বাল বলল, আমি কাউকে জোর করতে চাই না, সেই ইচ্ছে আমার নেই, আমি কেবল অনুরোধ করতে পারি। গোল্ডস্টাইন বলল, আমি এর মধ্যে নেই, সেটা আমি স্পষ্টই বলে দিচ্ছি। আমার বিশ্বাস ওর মধ্যে কিচ্ছু নেই। গোল্ডস্টাইন বাক্সটা হাতে তুলে নিল। আল হাব্বাল বাধা দিল না, কেবল গম্ভীর চাপা গলায় বলল, ওটার অবমাননা করলে জিগুরাতের দেবতা অসন্তুষ্ট হবেন। গোল্ডস্টাইন একটা তাচ্ছিল্যের ভাব করে বাক্সটাকে রেখে দিল। এবার আমি সেটাকে অতি সন্তর্পণে হাতে তুলে নিয়ে নেড়েচেড়ে দেখতে লাগলাম। পেত্রুচি আমার পাশে দাঁড়িয়ে। আল হাব্বাল প্রদীপটা নিয়ে আমাদের আরও কাছে এগিয়ে এলো। বাক্সটা ওজনে বেশ ভারী। হাতটা অল্প নাড়া দিতে ভিতর থেকে সামান্য একটা শব্দ পেলাম। বুঝলাম ভিতরে কিছু আলগা জিনিস আছে। অবশেষে আমি বললাম, গুহার ভিতরে এর রহস্য উদ্ঘাটন সম্ভব হবে না। তুমি কি এটা আমাদের হোটেলে নিয়ে যেতে দেবে, শুধু আজকের দিনের জন্য? আমি কথা দিচ্ছি এর কোনো অবমাননা আমি করব না। আল হাব্বাল কিছুক্ষণ এক দৃষ্টে আমার দিকে চেয়ে বলল, জিগুরাতের দেবতার অলৌকিক শক্তিতে তোমার বিশ্বাস আছে? আমি বললাম, প্রাচীন জিনিসের প্রতি আমার অসীম শ্রদ্ধা আছে, বিশেষত সে জিনিস যদি এত সুন্দর হয়। আল হাব্বাল একটু হেসে বলল, তাতেই হবে। তারপর আমাদের দিক থেকে একটু দূরে সরে গিয়ে ফটকের দিকে মুখ করে তার সেই অদ্ভুত ছড়লা গলায় বলে উঠল, চিচিং ফাক। চোখের সামনে দেখতে দেখতে আবার সেই ঘর ঘর শব্দ করে পাথরের ফটক ফাঁক হয়ে দিনের আলো এসে গুহায় প্রবেশ করল। আমরা বাইরে বেরিয়ে গিয়ে হাঁপ ছাড়লাম। আল হাব্বালের লাঞ্চ বাস্কেট থেকে চমৎকার ফল, মিষ্টি, পাউরুটি ও চিজ খেয়ে প্রায় সন্ধ্যা 7টার সময় সেই অদ্ভুত বাক্স নিয়ে আমরা হোটেলে ফিরলাম। গোল্ডস্টাইন এখনও গজর গজর থামায়নি। আমরা যে আল হাব্বালের কথায় কান দিয়েছি, তার সঙ্গে ভালো ব্যবহার করেছি, তার বাক্সের রহস্য উদ্ঘাটনের ভার নিয়েছি, এর কোনোটাই যেন সে বরদাস্ত করতে পারছে না। হোটেলের ভেতরে ঢুকে সে আমাদের সামনেই আল হাব্বালকে বলল, যদি বুঝতে পারি তুমি আমাদের ধাপ্পা দিয়েছ, তাহলে পুলিশে রিপোর্ট করব। তুমি যে চোর সেটা নিজেই স্বীকার করেছ, সুতরাং তোমাকে উপযুক্ত শাস্তি পাইয়ে দিতে আমাদের কোনো অসুবিধা হবে না, এ কথা যেন মনে থাকে। আল হাব্বাল হেসে বলল, 82 বছর বয়সে আর কি শাস্তি দেবে তোমরা? আমার জীবনের শুধু একটা স্বাদই মিটতে বাকি আছে, সেটা হলো ওই বাক্সের গুণ কি সেটা জানা।
এটা জানতে পারলে আমার মোক্ষ। তারপর আমি মরি কি বাঁচি, আমার শাস্তি হয় কি না হয় সে সম্বন্ধে আমার কিছুমাত্র উদ্বেগ বা কৌতূহল নেই। এরপর আমার দিকে ফিরে এসে বলল, তোমাদের পক্ষে আমার খোঁজ করা মুশকিল হবে, কারণ আমার টেলিফোন নেই। আমি নিজেই কাল সকালে এসে দেখা করব। এই বলেই আমাদের তিনজনকে কুর্নিশ করে আল-হাব্বাল হোটেলের দরজা দিয়ে বেরিয়ে বাইরের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। এখন বেজেছে রাত 10:30। গত 2 ঘন্টা ধরে আমি আর পেত্রুচি আমার ঘরে বসে বাক্সটা নিয়ে ঘাটাঘাটি করে কেবল একটা জিনিস আবিষ্কার করেছি। এটার গায়ে বসানো অনেকগুলো পাথরের মধ্যে একটা বেশ বড় কার্নেলিয়ান পাথর রয়েছে, যেটা প্যাচ দিয়ে বসানো, অর্থাৎ যেটাকে খোলা যায়। পাথরটাকে খুলেওছি আমরা, আর খুলে দেখেছি যে পাথরটার পিছনে একটা ছোট্ট কৌটোর মতো জিনিস রয়েছে। সেটার রং কালো। গন্ধ শুকে মনে হলো সেটায় প্যারাফিন বা মোম জাতীয় কোনো জিনিস জ্বালানো রয়েছে, যার ফলে ওটার রং কালো হয়ে গিয়েছে। ইচ্ছে ছিল ওখানে একটা সলতে দিয়ে আগুন জ্বালিয়ে দেখা, কিন্তু এত রাত্রে প্যারাফিন জাতীয় জিনিস কোথায় পাবো? কাল সকালে প্রয়োজনীয় সরঞ্জাম জোগাড় করে আবার পরীক্ষা করে দেখা যাবে। গোল্ডস্টাইন একবারও আমার ঘরে আসেনি। ওকে ফোন করেছিলাম, বলল ওর শরীর ভালো নেই, মাথায় এবং পেটে যন্ত্রণা হচ্ছে। জিগুরাতের দেবতার যদি সত্যিই কোনো অলৌকিক ক্ষমতা থেকে থাকে, তাহলে হয়তো সে এর মধ্যেই গোল্ডস্টাইনের উপর অভিশাপ বর্ষণ করতে শুরু করেছে, এবং তার ফলেই তার শরীর খারাপ। কে জানে। 21শে নভেম্বর সকাল 6:30। আজ এই অল্প কিছুক্ষণ আগে যে আশ্চর্য ঘটনাটা ঘটে গেল, সেটা এই বেলা লিখে রাখি। আমি এমনিতেই খুব ভোরে উঠি। গিরিডিতে রোজ 5টায় উঠে আমি উশ্রির ধারে বেড়াতে যাই। আজ মনে একটা উত্তেজনার ভাব থাকার দরুণই বোধহয় আরও সকালে ঘুম ভেঙে গিয়েছিল। মুখ ধুয়ে স্নান করে কফি খেয়ে যখন জানালাটার কাছে এসে দাঁড়িয়েছি, তখন আকাশ ফর্সা হয়ে গেছে। সারা আকাশময় তুলো পেঁজা মেঘ, তাতে রঙের খেলা দেখতে দেখতে গতকালের আরব্য উপন্যাসের গুহার কথা ভাবছিলাম, আর ভাবছিলাম জাদুমন্ত্র চিচিং ফাঁকের কথা। ভাবতে ভাবতে কখন যে গলা দিয়ে মন্ত্রটা নিজেই উচ্চারণ করে ফেলেছি তা জানি না। একবার নয়, বার তিনেক অন্যমনস্কভাবে চিচিং ফাঁক কথাটা বলার পর হঠাৎ একটা খটাং শব্দ শুনে চমকে পিছনে ফিরে দেখতে হলো। বাক্সটা আমার খাটের পাশের টেবিলের উপরে রাখা ছিল। এখন সেটার দিকে চেয়ে দেখি তার এক পাশের একটা অংশ ফাঁক হয়ে দরজার মতো খুলে গিয়েছে। অবাক হয়ে এগিয়ে গিয়ে দেখি একটা আধুলির সাইজের ল্যাপিস ল্যাজুলি পাথর। ঠিক যেমনভাবে দরজা খুলে যায় সেইভাবে খুলে গিয়ে একটা ছোট্ট কবজার সঙ্গে আটকানো অবস্থায় ঝুলে আছে। আশ্চর্য! গুহা এবং বাক্স খোলার জন্য একই সংকেত, কেবল বলার সুরে সামান্য একটু তফাৎ। খুলে যাওয়া দরজাটার ফাঁক দিয়ে উকি মারলাম। ভিতরে এক অদ্ভুত ব্যাপার। অত্যন্ত ছোট ছোট সব যন্ত্রপাতি জাতীয় জিনিস দিয়ে ভিতরটা ভরা। তার মধ্যে ধাতুর তৈরি জিনিস তো আছেই, তাছাড়া আছে পুঁতি বা কাচের টুকরো জাতীয় জিনিস। সেগুলো যে কি সেটা বোঝা ভারী মুশকিল, কারণ এরকম যন্ত্রপাতি এর আগে কখনো দেখিনি। আমার ওমনিস্কোপ মাইক্রোস্কোপ হিসেবে ব্যবহার করেও বিশেষ লাভ হলো না। আমি যেই তিমিরে সেই তিমিরেই রয়ে গেলাম। বাক্সটাকে তুলে জানালার কাছে এনে দিনের আলোতে এই প্রথম সেটাকে ভালো করে দেখলাম। সেদিকটায় কার্নেলিয়ান পাথরটা প্যাচ দিয়ে লাগানো ছিল। তার ঠিক উল্টো দিকটা এবার লক্ষ্য করলাম একটা ছোট্ট ফুটো রয়েছে। ওমনিস্কোপ চোখে লাগিয়ে বুঝলাম তার ভিতরেও একটা পাথর বসানো রয়েছে। হিরে নাকি, তাই তো মনে হচ্ছে। তবে এটার যে কি ব্যবহার সেটা ধরতে পারলাম না। এখন যেটা আসল দরকার সেটা হলো বাক্সর ভিতরের বাতিটা জ্বালানো। পেত্রুচি বলেছে সকালে দোকানপাট খুললেই প্যারাফিন সংগ্রহ করে আনবে। তারপর বাক্সর ভেতরের প্রদীপটা জ্বালালে হয়তো এর রহস্য উদ্ঘাটন হতে পারে। আমি জীবনে অনেক উদ্ভট যন্ত্রপাতি ঘেটেছি, কিন্তু এইরকম মাথা গুলোনো জিনিস এর আগে কখনো আমার হাতে পড়েনি। 22শে নভেম্বর রাত 8টা। ধন্য হারুন আল রশিদের বাগদাদ, ধন্য সুমেরীয় সভ্যতা,
ধন্য বিজ্ঞানের মহিমা, ধন্য গেমাল নিশাহির আল হারারিত। আমার এই উল্লাসের কারণ আর কিছুই না, আজ এমন একটি বৈজ্ঞানিক প্রতিভার পরিচয় পেয়েছি যার কাছে আমাদের কৃতিত্ব একেবারে ম্লান হয়ে নিশ্চিহ্ন হয়ে যায়। আমি তো ঠিক করেছি এখান থেকে যাবার আগে টাইগ্রিসের জলে আমার অমনিস্কোপটা ফেলে দিয়ে যাব। গিরিডিতে ফিরে গিয়েও কাজে উৎসাহ কিভাবে ফিরে পাবো আমি জানি না। আনন্দ, বিস্ময়, হতাশা এবং তার সঙ্গে কিছুটা রোমাঞ্চ ও আতঙ্ক মিলে মনের অবস্থা এমন হয়েছে যেমন এর আগে কখনো হয়নি। কাল সকালে ডায়েরি লিখে শেষ করার আধা ঘন্টার মধ্যেই আল হাব্বাল টেলিফোন করেছিল। বলল, কীরকম বুঝছ, রহস্য উদ্ঘাটন হলো? আমি সকালের ঘটনাটা বলতেই ও ভারী উত্তেজিত হয়ে বলল, আমি এক্ষুনি আসছি, সঙ্গে করে প্যারাফিন নিয়ে আসছি, পেত্রুচিকে বলে দাও ও যেন কষ্ট করে আর বাজারে না যায়। আমরা 3 বৈজ্ঞানিক একসঙ্গে ব্রেকফাস্ট করলাম। গোল্ডস্টাইনের চেহারা দেখে মোটেই ভালো লাগলো না। ও শুধু 1 পেয়ালা কফি খেলো, বলল, কাল রাত্রে মোটেই ঘুম হয়নি, আর যেটুকু ঘুমিয়েছি তার মধ্যে সব বিশ্রী বিশ্রী স্বপ্ন দেখেছি। পেত্রুচি একটা ঠাট্টা করে জিগুরাতের দেবতার অভিশাপের কথা বলতেই গোল্ডস্টাইন রীতিমতো বিরক্ত হয়ে বলল, তোমাদের কুসংস্কারের নমুনা দেখে আর তোমাদের বৈজ্ঞানিক বলতে ইচ্ছে করে না। আমার শরীর খারাপের একমাত্র কারণ কাল ওই বিদঘুটে গুহায় অতক্ষণ বন্ধ অবস্থায় থাকা, এছাড়া আর কোনো কারণ নেই বা থাকতেও পারে না। ওর অন্য কিছু করার ছিল না বলেই বোধহয় শেষ পর্যন্ত যখন আল হাব্বাল প্যারাফিন নিয়ে আমাদের ঘরে হাজির হলো, গোল্ডস্টাইনও দেখি তার সঙ্গে সঙ্গে এসে ঘরের সোফাটায় ধুপ করে বসে পড়ল। বাইরের লোক যাতে হঠাৎ এসে না পড়ে তাই ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে আমরা আমাদের কাজে লেগে পড়লাম। প্রথমে কার্নেলিয়ান পাথরটা প্যাচ দিয়ে খুলে পেছন থেকে কৌটাটা বার করে তাতে প্যারাফিন ভরলাম। তারপর আমার একটা রুমাল ছিঁড়ে সেটা দিয়ে একটা সলতে পাকিয়ে প্যারাফিনে চুবিয়ে তার দগাটায় আগুন ধরিয়ে দিলাম। গোল্ডস্টাইন আমাদের ঠিক সামনেই বসেছিল। সলতেটায় আগুন দিয়ে কৌটোটা ভেতরে ঢোকাতেই দেখি কোত্থেকে জানি একটা আলো এসে গোল্ডস্টাইনের গায়ে পড়ল। এটা কীরকম হলো? কয়েক সেকেন্ডের মধ্যেই আমার ভ্যাবাচেকা ভাবটা কেটে গিয়ে মনে পড়ল বাক্সটার সামনের দিকে ছোট্ট পাথরটার কথা। স্পষ্ট বুঝতে পারলাম যে পাথরটা একটা লেন্সের কাজ করছে। ভেতরটা প্রদীপ জ্বালানোর ফলে লেন্সের ভিতর দিয়ে আলো বেরিয়ে সেটাই গোল্ডস্টাইনের গায়ে পড়েছে। আল হাব্বালের চোখ দেখি জলজল করছে। গোল্ডস্টাইনেরও কেমন জানি থতমত ভাব। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে একপাশে সরে গেল। আল হাব্বাল দৌড়ে গিয়ে সোফাটাকে একপাশে সরিয়ে দিল। তার ফলে তার পেছন থেকে যে দেয়ালটা বেরোলো, আলোটা স্বভাবতই তার উপর পড়ল। এবার বুঝলাম আলোর শেপটা একটা টর্চের আলোর মতো বৃত্তাকার। পেত্রুচি হঠাৎ তার মাতৃভাষায় চেঁচিয়ে উঠল, লা লান্তেরনা মাজিকা, অর্থাৎ ম্যাজিক ল্যান্টার্ন। কিন্তু ছবি কই? সকালে চিচিং ফাঁক বলার ফলে যে পাথরটা দরজার মতো খুলে গিয়েছিল, এবারে সেটার দিকে দৃষ্টি দিলাম। দরজা এখনও খোলাই রয়েছে। অতি সাবধানে আমার ডান হাতের তর্জনীটা তার ভেতরে ঢুকিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করতেই একটা পেন্সিলের ডগার মতো জিনিস অনুভব করলাম। সেটায় অল্প একটু চাপ দিতেই একটা অভাবনীয় জিনিস ঘটে গেল, যেটার কথা ভাবতে এখনও আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই বাক্সটার ভিতর একটা আলোড়ন শুরু হলো, যেন নানা রকম যন্ত্রপাতি ভিতরে চলতে শুরু করেছে। দেয়ালের দিকে চেয়ে দেখি সেই গোল আলোটার ভিতর যেন একটা স্পন্দন শুরু হয়েছে। তারপর আলোর উপর সব বিচিত্র নকশা প্রতিফলিত হতে শুরু করলো। পেত্রুচি দৌড়ে গিয়ে আমার ঘরের জানালাটা বন্ধ করে দিল। ঘর এখন অন্ধকার। একমাত্র বাক্স থেকে বেরোনো আলো ছাড়া আর কোনো আলো নেই। আর দেয়ালে স্তব্ধ বিস্ময়ে দেখলাম যে দেয়ালে সিনেমা হচ্ছে, বায়োস্কোপ, চলচ্চিত্র। ছবি অস্পষ্ট, কিন্তু বুঝতে অসুবিধা হয় না। আর সে ছবি চলমান ছবি। আজকের সিনেমার সঙ্গে তার কোনো তফাৎ নেই, কেবল ছবি চৌকোর বদলে গোল। কিন্তু এসব কিসের ছবি দেখছি আমরা? কোন শহরের দৃশ্য এটা? এই লোকজন সব কারা? এত ভিড় কেন? কিসের উৎসব হচ্ছে?
পেত্রুচি চেঁচিয়ে বলল, শবযাত্রা, কোনো বিখ্যাত লোক মারা গেছে, এই এই দেখো তার কফিন। সত্যিই তো, আর কফিনের পিছনে বয়ে চলেছে জনতার স্রোত। কত লোক হবে? 10,000। অদ্ভুত এইসব লোকের পোশাক, অদ্ভুত তাদের চুলের বাহার। লক্ষ্য করলাম যে অনেকের হাতেই একরকম কারুকার্য করা হাত পাখা রয়েছে, যেটা তারা সবাই একসঙ্গে নাড়ছে। আরও দেখলাম ভিড়ের মধ্যে অনেকগুলো 4 চাকার গাড়ি, সেগুলো টেনে নিয়ে চলছে গরু জাতীয় এক ধরনের জানোয়ার। পেত্রুচি আবার চেঁচিয়ে উঠল, বুঝেছি, উর দেশের কোনো রাজা মারা গেছে। এদের কোনো রাজা মরলে সঙ্গে সঙ্গে আরও 60-70 জন লোককে বিষ খেয়ে মরতে হতো, আর সবাইকে একসঙ্গে কবর দেওয়া হতো। আমি জানোয়ার দেখতে পারছিলাম না, আমার মাথা ঝিমঝিম করতে শুরু করেছিল। আমি টেবিলের পাশ থেকে সরে গিয়ে খাটের উপর বসে পড়লাম। 4000 বছর আগের এই বায়োস্কোপ আমার মাথা একেবারে গন্ডগোল করে দিয়েছিল। ছবি কতক্ষণ চলছিল জানি না, হঠাৎ দেখলাম আবার ঘরের বাতি জ্বলে উঠল, আর আল হাব্বাল ফু দিয়ে বাক্সর বাতিটা নিভিয়ে দিল। তার চোখ মুখে এমন এক অদ্ভুত ভাব, সে যেন কি বলবে কি করবে সেটা ঠিক বুঝতে পারছে না। এদিকে আমরা 3 বৈজ্ঞানিক একেবারে অভিভূত, আমাদের মুখ দিয়েও কোনো কথা সরছে না। অবশেষে আল হাব্বালি প্রথম কথা বলল। 2 হাত জোর করে আমাদের 3 জনের দিকে তাকিয়ে কুর্নিশ করে সে বলল, আমি যে তোমাদের কিভাবে কৃতজ্ঞতা জানাবো তা বুঝতে পারছি না। আমার জীবনের শেষ বাসনা তোমরা পূর্ণ করেছ। আমাদের দেশের প্রাচীন সভ্যতার একটা অত্যাশ্চর্য নমুনা যে তোমাদের দেখাতে পেরেছি, তার জন্য আমি কৃতার্থ। তবে শুধু একটা কথা, এই যন্ত্রটার কথা তোমরা প্রকাশ করবে না। করলেও তোমাদের কেউ বিশ্বাস করবে বলে মনে হয় না। ডক্টর গোল্ডস্টাইন আমাকে ভণ্ড বলেছিলেন। তোমাদের লোকে বলবে পাগল। আর প্রমাণও তো তোমরা দিতে পারবে না, কারণ বাক্সটা গত 4000 বছর যেখানে ছিল ভবিষ্যতেও সেখানেই থাকবে। আমি তাহলে আসি। সালাম আলাইকুম। আল হাব্বাল সঙ্গে করে তার বেতের লাঞ্চ বাস্কেটটা নিয়ে এসেছিল। তার মধ্যেই বাক্সটা ভরে নিয়ে সে আমার ঘর থেকে বেরিয়ে চলে গেল। কিছুক্ষণ 3 জনেই বোকার মতো চুপ করে বসে রইলাম। তারপরে পেত্রুচি গোল্ডস্টাইনের দিকে ফিরে বলল, তোমার এখনো মনে হয় লোকটা ভণ্ড? গোল্ডস্টাইনকে দেখে মনে হলো সে থতমত ভাবটা কাটিয়ে উঠেছে। তার মাথায় যেন অন্য কোনো চিন্তা খেলছে, তার চোখ জলজল করছে। সে এতক্ষণ চেয়ারে বসেছিল, এবার উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ অসহিষ্ণুভাবে পায়চারি করে হঠাৎ আমার দিকে ফিরে বলল, এমন একটা জিনিস এই গুহার মধ্যে বন্ধ পড়ে থাকবে? এ হতেই পারে না। গোল্ডস্টাইনের কথা আমার মোটেই ভালো লাগলো না। বললাম, সেরকম অনেক আশ্চর্য প্রাচীন জিনিসও তো এখনো মানুষের অগোচরে মাটির নিচে লুকিয়ে আছে। ধরে নাও আজকের ঘটনাটা ঘটেইনি। অসম্ভব! গোল্ডস্টাইন গর্জন করে উঠল। লোকটা যে চোর সেই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। পাথরটাও তো ও চুরিই করেছিল। ওই বাক্সের উপর ওর কোনো অধিকার নেই। ওটা আমার চাই। ওটা আমি আদায় করে ছাড়বো, তাতে যত টাকা লাগে লাগুক। টাকার আমার অভাব নেই। আমরা কোনো রকম প্রতিবাদ করার আগেই গোল্ডস্টাইন ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে চলে গেল। পেত্রুচি গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, না, ভুল করলো গোল্ডস্টাইন, ভুল করলো। ব্যাপারটা আমার মোটেই ভালো লাগছে না। কিছুক্ষণ পায়চারি করে পেত্রুচি নিজেও ঘরে চলে গেল। আমি যেভাবে খাটের উপর বসেছিলাম সেইভাবেই আরও অনেকক্ষণ বসে রইলাম। 4000 বছর আগের উরের মৃত সম্রাটের শবযাত্রার দৃশ্য তখনও চোখের সামনে ভাসছে। সুদূর অতীতেও মানুষের বৈজ্ঞানিক বুদ্ধি যে কতদূর অগ্রসর হয়েছিল সেটা আজ যেমনভাবে টের পেয়েছি তেমনভাবে আর কোনো দিন পাইনি। বিকেলের দিকে পেত্রুচি ফোন করে জানিয়েছে যে গোল্ডস্টাইন তখনও ফেরেনি। আধ ঘন্টা আগে আমিও তার ঘরে একবার ফোন করেছিলাম, কোনো উত্তর পাইনি। রাত হয়ে এলো, এখন আর কিছু করার উপায় নেই। কাল সকাল পর্যন্ত দেখি। জিগুরাতের দেবতা ইস্তারের কথা মনে করে গোল্ডস্টাইনের জন্য রীতিমতো ভয় হচ্ছে।
23শে নভেম্বর। বাগদাদের আশ্চর্য অভিজ্ঞতার যেমন অদ্ভুত পরিসমাপ্তি হবে তা স্বপ্নেও ভাবিনি। অতিরিক্ত লোভের যে কি পরিণাম হতে পারে তার একটা ভালো নমুনা দেখা গেল। অবশ্যই আমি না থাকলে আরও বেশি বিপর্যয় ঘটতে পারত, সেটা ভেবেই যা সামান্য একটু সান্ত্বনা। আজ ভোরে উঠেই টেলিফোন করে জানতে পারলাম যে গোল্ডস্টাইন রাত্রে হোটেলে ফেরেনি। খবরটা পেয়ে তৎক্ষণাৎ পেত্রুচির সঙ্গে যোগাযোগ করে স্থির করলাম যে আমাদের কিছু একটা করতে হবে। দুজনেই বুঝেছিলাম যে আমাদের আবার গুহাতেই ফিরে যেতে হবে। আল হাব্বাল সেখানেই গেছে, আর গোল্ডস্টাইনও নির্ঘাত তাকে ধাওয়া করতেই বেরিয়েছিল। হোটেলের ম্যানেজার মিস্টার ফারুকিকে বেড়াতে যাবার কথা বলতেই তিনি একটা গাড়ির বন্দোবস্ত করে দিলেন। ঠিক 6:30টার সময় আমি আর পেত্রুচি গুহা অভিমুখে যাত্রা শুরু করলাম। 70 মাইল পথ যেতে ঘন্টা দেড়েক সময় লাগলো। সেখানে গতবার আল হাব্বাল গাড়ি থামিয়েছিল, এবারও সেখানেই ড্রাইভারকে গাড়িতে অপেক্ষা করতে বলে আমরা দুজনে গুহার দিকে রওনা হলাম। গুহায় পৌঁছে দেখি ফটক বন্ধ। আমি এটাই আশা করেছিলাম, কিন্তু পেত্রুচিকে দেখে মনে হলো সে মুষড়ে পড়েছে। বলল, বৃথাই আশা হলো, বোধহয় ডাইনামাইট দিয়ে ভেঙে ফটক খোলা ছাড়া আর কোনো রাস্তা নেই। আমি বললাম, তার আগে আমার স্মরণ শক্তিটা একবার পরীক্ষা করে দেখতে চাই। পেত্রুচি অবাক হয়ে বলল, তুমি বলতে চাও আল হাব্বালের সুর তুমি হুবহু নকল করতে পারবে? উত্তরে আমি আমার হাত দুটোকে মুখের সামনে চোঙার মতো করে আমার গলাটাকে আমার স্বাভাবিক পর্দার চেয়ে কয়েক ধাপ উপরে তুলে বলে উঠলাম, চিচিং ফাক। কয়েক মুহূর্ত কিছুই হলো না। তারপর গম্ভীর মেঘের গর্জনের মতো একটা শব্দ শুরু হলো। আমার পাশেই একটা গিরগিটি ভয় পেয়ে লেজ তুলে ঘাসের উপর দিয়ে সরসর করে পালালো। দেখলাম গুহার ফটকটা আস্তে আস্তে খুলে গিয়ে পিছনের হা করা অন্ধকার দেখা যাচ্ছে। খোলা শেষ হলে আমরা দুজনে দুরু দুরু বুকে গুহার ভিতরে প্রবেশ করলাম। আমাদের দুজনের সঙ্গে টর্চ ছিল। আলো জ্বালতেই প্রথম দুপাশে তাকের উপর জিনিসপত্রের গায়ে রং বেরঙের পাথরের চমকানি ছাড়া আর কিছুই চোখে পড়ল না। তারপর মাঝখানে যে পাথরের উপর বাক্সটা রাখা ছিল সেখানে টর্চ ফেলে দেখি জায়গাটা খালি, বাক্সের কোনো চিহ্ন মাত্র নেই। পেত্রুচি ইতিমধ্যে কোণার দিকটা এগিয়ে গিয়েছিল। হঠাৎ তার অস্ফুট চিৎকার শুনে আমিও সেই দিকে ধাওয়া করে গেলাম। পেত্রুচির টর্চের আলো মাটির উপরে ফেলা। সেই মাটির উপরে চিত হয়ে চোখচাওয়া অবস্থায় পড়ে আছে গোল্ডস্টাইন। আবার আমার টর্চের আলো ফেলতেই গুহার কোণের সমস্তটা আলোয় ভরে গেল। তার ফলে যে দৃশ্য দেখলাম তাতে রক্ত হিম হয়ে গেল। গোল্ডস্টাইনের হাত তিনেক পিছনে পড়ে আছে আল হাব্বাল। সেও চিত হয়ে শোয়া, তার বুকের উপর দুহাত দিয়ে জাপটে ধরা 4000 বছরের পুরনো বায়োস্কোপের বাক্স। আর তার ঠিক পাশে পড়ে আছে গেমাল নিশাহিরের কঙ্কাল। যেমনভাবে আগে দেখে গেছি ঠিক তেমনিভাবেই। গোল্ডস্টাইনের নারী পরীক্ষা করে হাঁপ ছাড়লাম। সে এখনো মরেনি, তবে তার অবস্থা সঙ্গী। এক্ষুনি তাকে গুহার ভিতর থেকে বার করে নিয়ে তার চিকিৎসা করতে হবে। আর আল হাব্বাল, তার জীবন শেষ হয়ে গেছে। সম্ভবত কাল থেকেই সে মৃত, কারণ বাক্সটা তার হাত থেকে ছাড়াতে গিয়ে দেখলাম সেটা আলগা করার কোনো উপায় নেই। তার অসার হাত দুটো চিরকালের মতো বাক্সটাকে বন্দি করে ফেলেছে। গোল্ডস্টাইনকে হোটেলে ফিরিয়ে এনেছি এই ঘণ্টাখানেক হলো। তার জ্ঞান হয়েছে। ডাক্তার তাকে পরীক্ষা করে বলেছে তার মধ্যে শারীরিক কোনো গণ্ডগোল নেই, কিন্তু আমরা জানি যে তার মধ্যে একটা বিশেষ রকম কোনো পরিবর্তন ঘটে গেছে। কারণ তাকে কালকের ঘটনার কথা জিজ্ঞেস করতেই সে একগাল হেসে বলল, চিচিং ফাক। তারপর থেকে এই কিছুক্ষণ আগে পর্যন্ত তাকে যতই প্রশ্ন করা হয়েছে সবকটারই উত্তরে সে ওই একইভাবে হেসে বলেছে, চিচিং ফাক।